অন্য যে কোনো বিষয়ের আকর্ষণীয় দার্শনিক অংশগুলো জানতে গেলে আপনাকে অনেক কিছু জেনে আসতে হবে, কিন্তু রসায়নে আপনার শুরুটাই হবে নিঃসন্দেহে এর সবচেয়ে মজার দার্শনিক বিষয়টা দিয়ে, আর সেটা হলো পরমাণু বা অ্যাটম। পরমাণুর ধারণাটা হলো অনেক আগে দার্শনিকেরা যেভাবে একে দর্শন করেছিলেন সেভাবেই বলছি। ধরা যাক একটা আপেল নিয়ে আমরা শুরু করলাম আর সেটা কাটতে থাকলাম। আপেলটা একটু সুন্দর করে আঁকছি, দুটো পাতাও দিয়ে দিচ্ছি। তো এই আপেলকে আমরা কাটতেই থাকলাম এবং ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর অংশে কাটতে থাকলাম। তো একসময় এমন একটা অংশ পাওয়া যাবে যাকে আর ভাগ করা যায় না। আমার মনে হয় না কোনো দার্শনিক সত্যি এটা করেছিলেন কিনা, আর এক পর্যায়ে ভেবেছেন ছুরিটা আরেকটু সূক্ষ্ম হলেই হয়তো আরেকটু ভালো হতো, আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করা যেত। এটা সম্পূর্ণ একটা দার্শনিক ধারণা, আর সত্যি বলতে এর আসলেই পরমাণুর আধুনিক ধারণা থেকে অনেক আলাদা। এটা একটা কল্পনা মাত্র যা আমাদেরকে মহাবিশ্ব সংক্রান্ত অনেক বিষয় ব্যাখ্যা করতে সাহায্য করে। তো যাই হোক, এই দার্শনিকেরা বলেছেন যে এক পর্যায়ে আপেলের এত ক্ষুদ্র একটা অংশ পাওয়া যাবে যাকে আর ভাগ করা যায় না। তারা এটার নাম দিলেন পরমাণু বা অ্যাটম। এটা যে কেবল আপেলেরই হতে হবে তা নয়, এটা যে কোনো বস্তু বা পদার্থের ক্ষুদ্রতম কণাই হতে পারে। এই অ্যাটম শব্দটা হলো আনকাটাবলের গ্রিক প্রতিশব্দ, আনকাটাবল বা যাকে আর ভাগ করা যায় না বা কাটা যায় না। কিন্তু এখন আমরা জানি যে পরমাণুকেও আসলে আরো ভাগ করা যায়। পরমাণুও পদার্থের ক্ষুদ্রতম অংশ নয়, সেটা এখন আমরা জানি। আর পরমাণু পদার্থের অন্যান্য মৌলিক ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি, সেটা আমরা আবিষ্কার করেছি। আমি তাদের নাম লিখছি। তো এদের মধ্যে আছে নিউট্রন। আমি একটু পরেই দেখাচ্ছি এরা পরমাণুর মধ্যে কিভাবে থাকে এবং পরমাণুর কাঠামোটাই বা কীরকম হয়। এছাড়াও থাকে প্রোটন, আর থাকে ইলেকট্রন। আপনি যদি অ্যাটমিক প্রজেক্টের ওপর পুরনো ভিডিওগুলো দেখে থাকেন তবে হয়তো এদের সাথে ইতিমধ্যেই পরিচিত হয়েছেন। হয়তো এমন একটা ড্রয়িং দেখেছেন, আমি আঁকছি ড্রয়িংটা। এরকম একটা জিনিস থাকে এবং কতগুলো জিনিস তার চারপাশে ঘুরতে থাকে। এরকম কিছু কক্ষপথ এদের আছে, হয়তো এরকম আরেকটা আছে। বিভিন্ন সরকারি প্রতিরক্ষা গবেষণাগারে এগুলো দেখতে পাবেন। তো এদের পেছনে ধারণাটা হলো এর একটা নিউক্লিয়াস আছে পরমাণুর কেন্দ্রে, এবং আমরা জানি যে নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন। নিউট্রনস অ্যান্ড প্রোটনস। আমি পরে বলবো কোন মৌলের পরমাণুতে কয়টা নিউট্রন বা প্রোটন থাকে। এখন অরবিটিং নিয়ে আমি কিছু বলবো। আমি অরবিট বা কক্ষপথ শব্দটাই ব্যবহার করব, যদিও একটু পরেই আমরা জানবো যে ইলেকট্রনগুলোর কার্যকলাপ এই শব্দটা দিয়ে ঠিক বোঝা যায় না। কিন্তু এটা পুরনো একটা ধারণা যে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, যেভাবে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে বা যেভাবে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। যদিও এটা প্রমাণ হয়েছে যে ধারণাটা ঠিক নয়। আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করব তখন জানবো যে ইলেকট্রনের গতিবিধিকে সূর্যের চারিদিকে কোনো গ্রহের ভ্রমণের সাথে তুলনা করাটা কেন ভুল, আর এতে সমস্যাটাই বা কোথায়। তো এখানে আমি যেটা দেখালাম এটা আসলে একটা আদি ধারণা। এটা পরমাণুকে দেখার বা বিবেচনা করার একটা গতানুগতিক পন্থা। তো আমি বলেছিলাম পরমাণু দার্শনিকভাবে খুবই মজার একটা বিষয়। কিন্তু কেন? কারণ আমরা পরমাণুকে দেখার যে উপায়টা জানি তাই হলো পরমাণুকে দেখার স্বীকৃত উপায়, আর এই উপায়টা আমাদের বাস্তবতাকে কেমন যেন অস্পষ্ট করে দেয়। আর সেটাই আমরা দেখবো এই ভিডিওতে, যে সত্যিকার পদার্থ বা বস্তু বলতে আসলে কিছুই নেই, আছে কেবল তথ্য। যেমন দৈনন্দিন জীবনে আমরা বস্তুকে যেভাবে সংজ্ঞায়িত করি, সেই সব বস্তু যেমন ধরুন বালু, পাথর, এগুলোকে আমরা ধরতে পারি, কিংবা বিভিন্ন ধরনের তরঙ্গ যেমন শব্দ তরঙ্গ বা নির্দিষ্ট সময়ে কোনো কিছুর শক্তির পরিবর্তন ইত্যাদি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়তে গিয়ে আমরা দেখব যে পারমাণবিক পর্যায়ে বা মাপকাঠিতে সবকিছু ওলটপালট হয়ে যায়। এই উপায়টা আসলে ভুল, এটা আমি একটু আগে বলেছিলাম। তো সঠিক উপায়টা কি? তো এখানে একটা ছবি আছে, এটা কিন্তু কোনো ফটোগ্রাফ নয়, একটা আঁকা ছবি। এটা একটা মজার প্রশ্ন যে একটা পরমাণুর ছবি কিভাবে তোলা যায়, কেননা বেশিরভাগ আলো অর্থাৎ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটা পরমাণুর চাইতেও বড়,
আমরা কোনো কিছু তখনই দেখি যখন তার গায়ে আলো প্রতিফলিত হয়, কিন্তু পরমাণু থেকে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আলো প্রতিফলিত হয় তা ধরার মতো সূক্ষ্ম কোনো যন্ত্র আমাদের নেই। তো এটা হলো একটা হিলিয়াম পরমাণুর কল্পিত ছবি, একটা আঁকা ছবি। তো এই হিলিয়াম পরমাণুতে দুটো প্রোটন আছে, এছাড়াও আছে দুটো নিউট্রন, অন্তত এই পরমাণুতে আছে। এখানে যেভাবে নিউক্লিয়াস আঁকা হয়েছে তাতে আমার মনে হয় লাল দিয়ে প্রোটন বোঝানো হয়েছে, নিউট্রনের জন্য বেগুনি ব্যবহার করা হয়েছে। বেগুনি রংটা নিউট্রনের মতোই একটা নিরপেক্ষ রং। এরা এই পরমাণুর কেন্দ্রে অবস্থিত, আর এদের ঘিরে এই পুরো যে বাকি কুয়াশাটা দেখছেন, এই কুয়াশাটা হচ্ছে হিলিয়ামের দুটো ইলেকট্রন, অন্তত হিলিয়াম পরমাণুর যে দুটো ইলেকট্রন আছে সে দুটোর জন্য। হয়তো পরে এটা ইলেকট্রন ছেড়েও দিতে পারে বা গ্রহণ করতে পারে। নিশ্চয়ই ভাবছেন যে কেবল দুটো ইলেকট্রন কিভাবে এই কুয়াশাটা তৈরি করতে পারে যা পরমাণুটার চারিদিকে ঘিরে রয়েছে। আর আসল মজাটা কিন্তু এখানেই, আপনি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের ঘোরার পথকে কখনোই গতানুগতিক গ্রহের কক্ষপথ বা ধারণার সাহায্যে বর্ণনা করতে পারবেন না, যেটা আমরা সৌরজগতের ক্ষেত্রে করে থাকি। এর কারণ হলো আপনি কখনোই কোনো নির্দিষ্ট সময়ে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের আশেপাশে ঠিক কোন জায়গাটায় থাকবে বা তার ভরবেগ কেমন হবে সেটা আগে থেকে অনুমান করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আপনি সর্বোচ্চ যা জানতে পারবেন তা হলো কোনো একটা স্থানে থাকার সম্ভাব্যতা, এবং এভাবেই এই ছবিটা আঁকা হয়েছে। এখানের এই গাঢ় অংশে ইলেকট্রন থাকার সম্ভাব্যতা সবচেয়ে বেশি এখানকার চেয়ে এবং এখানকার চেয়ে। কিন্তু ইলেকট্রন যে কোনো জায়গায় থাকতে পারে, এমনকি এখানেও থাকতে পারে। যদিও এটা সম্পূর্ণ সাদা, কিন্তু এখানেও ইলেকট্রন থাকতে পারে যার সম্ভাবনা খুবই খুবই কম। আর ইলেকট্রনের উপস্থিতির এই ফাংশনটাকে বলা হয় অরবিটাল। অরবিটাল শব্দটাকে অরবিটের সাথে গুলিয়ে ফেলবেন না, অরবিটাল মনে রাখবেন। অরবিট হচ্ছে এরকম কিছু একটা, যেভাবে শুক্র গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে। এটা বাস্তবে কল্পনা করাটা আমাদের জন্য বেশ সহজ, তাই এই উদাহরণটা দিলাম। আর অরবিটালটা হলো একটা গাণিতিক সম্ভাব্যতা ফাংশন যা থেকে বোঝা যায় যে ইলেকট্রনকে কোথায় পাওয়া যেতে পারে। আমরা এটা নিয়ে আরও কাজ করব যখন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করব তখন। এটা রসায়নের প্রাথমিক আলোচনার মধ্যে পড়ে না, কিন্তু জিনিসটা খুব মজার। ইলেকট্রনের আচরণ খুবই উদ্ভট, খুবই উদ্ভট। যদিও একে কণা বা পার্টিকেল বলা হয়, কিন্তু এর আচরণ আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কণার মতো নয়। এটা এমনই একটা জিনিস যে আপনি বলতে পারবেন না ঠিক কোথায় আসলে এটা আছে। এই কুয়াশাটার যে কোনো জায়গায় থাকতে পারে, এবং আমরা পরে জানবো যে এই কুয়াশাটার আকৃতিও বিভিন্ন রকম হতে পারে। যখন আমরা পরমাণুতে আরও ইলেকট্রন যোগ করব তখন সেটা দেখা যাবে। কিন্তু দেখতেই পাচ্ছেন দার্শনিক আলোচনা শুরু হয়ে গেছে, যেমন জিনিসটা কেমন, আমরা যা দেখছি তা আদৌ সত্য কিনা, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি আপনাদের সাথে খুব বেশি দার্শনিক হব না, ফিরে আসছি আমাদের আলোচ্য বিষয়ে। ইলেকট্রন, প্রোটন এসবের ধারণা সম্পূর্ণরূপে চার্জের ওপর নির্ভরশীল। আমি চার্জ নিয়ে বলেছিলাম যখন কুলম্বের সূত্র আলোচনা করেছিলাম তখন। আপনারা কুলম্বের সূত্রের ভিডিও দেখে নিতে পারেন পদার্থবিজ্ঞানের অংশ থেকে। তো এখানে মূল ধারণাটা হলো ইলেকট্রনের একটা নেগেটিভ চার্জ আছে। ইলেকট্রনের একটা নেগেটিভ চার্জ, একটা প্রোটনের আছে, একে মাঝে মাঝে এভাবে লেখা হয়, একটা পজিটিভ চার্জ, এবং নিউট্রনের কোনো চার্জ নেই। আর এটাই কিন্তু মূল মডেলটার আকর্ষণ ছিল। এখানে এই জিনিসটার পজিটিভ চার্জ আছে কারণ এখানে দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে, কারণ এটা হিলিয়াম পরমাণু। এখানে পজিটিভ চার্জ আছে বলে এখানে নেগেটিভ চার্জ থাকে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এদের যথেষ্ট পরিমাণ গতি আছে বলে এরা এর চারপাশে ঘুরতে থাকে, ঠিক যেভাবে একটা গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে। তো যাই হোক, যদিও এটা আংশিক সত্য যে একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যত দূরে থাকে তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি থাকে। নিউক্লিয়াস থেকে যত দূরে থাকে তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি থাকে, এটা ঠিক, এবং এটা নিউক্লিয়াসের দিকে যেতে চাইবে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এটা সরলভাবে কেবল এরকম একটা পথেই ঘুরতে থাকবে না, যেভাবে একটা ধূমকেতু সূর্যের চারিদিকে ঘোরে, বরং এটার একটা তরঙ্গের মতো আচরণ আছে যা ব্যাখ্যা করা যায় কেবল এই সম্ভাব্যতা ফাংশন দিয়ে। কিন্তু ইলেকট্রনের অরবিটাল যত দূরে তার পোটেনশিয়াল এনার্জিও তত বেশি।
পরের ভিডিওগুলোতে এসব নিয়ে আমি অনেক কিছু বলবো। তো যাই হোক, কিভাবে আপনি বুঝবেন যে কোন মৌল নিয়ে আপনি কাজ করছেন? আমি এর দার্শনিক দিক নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু আপনি কিভাবে চিনবেন যে এটা হিলিয়াম বা অন্য কিছু কিনা? এটা কি নিউট্রন সংখ্যা দিয়ে চেনা যায়, নাকি প্রোটন সংখ্যা দিয়ে, অথবা ইলেকট্রন সংখ্যা দেখে? উত্তর হলো একে চেনা যায় প্রোটন সংখ্যা দিয়ে। অর্থাৎ আপনি যদি কোনো মৌলের প্রোটন সংখ্যা জানেন, তবে আপনি জেনে যাবেন মৌলটা কি। আর প্রোটন সংখ্যা অর্থাৎ নাম্বার অফ প্রোটনস, প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার। এখন যদি আমি বলি কোনো মৌলের প্রোটন সংখ্যা 4 প্রোটনস, তাহলে কিভাবে বুঝবো এটা কোন মৌল? যদি আমরা মুখস্থ রাখতে না পারি, তবে আমরা পর্যায় সারণীতে দেখতে পারি। পর্যায় সারণীতে দেখাই যাচ্ছে যে 4টা প্রোটন বিশিষ্ট মৌলটা হচ্ছে বেরিলিয়াম, এবং এর পারমাণবিক যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই মৌলটার প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাই একটা মৌলকে অন্যগুলোর চেয়ে আলাদা করে ফেলে। যদি প্রোটন সংখ্যা 15 হয়, তবে সেটা হবে ফসফরাস। যদি কোনো মৌলের 7টা প্রোটন থাকে, তবে সেটা হবে নাইট্রোজেন। সেটা হবে নাইট্রোজেন 7টা থাকলে, আর 8টা থাকলে হবে অক্সিজেন। কোনো মৌলকে এটাই সংজ্ঞায়িত করে। পরে আমরা দেখব যে চার্জ হারালে বা লাভ করলে কি হয়। চার্জ হারালে বা লাভ করলে কিন্তু মৌলটার পরিবর্তন হয় না, এবং একইভাবে যদি নিউট্রন সংখ্যা বদলে যায়, তাহলেও মৌলটি কিন্তু বদলে যাবে না। কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যায়, আর সেই প্রশ্নটা হচ্ছে প্রোটনের সাথে কয়টা ইলেকট্রন বা নিউট্রন থাকবে? যদি একটা পরমাণু নিরপেক্ষ চার্জের হয়, তবে এর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একই। যেমন ধরুন যে কার্বনের ক্ষেত্রে, এটা হচ্ছে কার্বন, যার পারমাণবিক সংখ্যা 6, এর ভর সংখ্যা 12। এই কার্বনের ভর সংখ্যা 12। তো এর অর্থ কি? আর আরও একটা ব্যাপার, এটা হচ্ছে একটা নিরপেক্ষ কণা, চার্জ নিরপেক্ষ কণা। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ এর ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। আমি এর একটা মডেল আঁকবো। আগেই বলছি মডেলটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এখানে 6টা প্রোটন আছে এর কেন্দ্রে, এবং প্রত্যেক প্রোটনের ভর 1 অ্যাটমিক মাস ইউনিটস। আমি এর সম্পর্কে পরে আরও বলবো কিভাবে এটা কিলোগ্রামের সাথে সম্পর্কিত। এটা আসলে কিলোগ্রামের অতি ক্ষুদ্র একটা ভগ্নাংশ। মোটামুটি আমার মনে হয় 1 কেজির 1.6 ইন্টু 10⁻⁻27 গুণ ছোট। এদের প্রত্যেকটা 1 অ্যাটমিক ম্যাস ইউনিটস বা AMU, এবং এটা হলো প্রায় 1.67 ইন্টু 10⁻27 কেজি। এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, এতই ছোট যে তা মানুষের চিন্তার বাইরে। তো এই হিসাবটা থেকে আমরা বুঝতে পারছি যে কার্বন পরমাণুর ভরটা আসলে কত। কেবলমাত্র এই কার্বন পরমাণুটার, সব কার্বন পরমাণুর জন্য এটা এক নাও হতে পারে, এবং এটা হচ্ছে সব প্রোটন ও সব নিউট্রনের ভরের যোগফল, এবং প্রত্যেকটা প্রোটনের পারমাণবিক ভর 1 AMU, এবং প্রত্যেকটা নিউট্রনের পারমাণবিক ভর 1 AMU। তাহলে এটা আসলে নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস, নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রনস। তো এক্ষেত্রে আমাদের 6টা প্রোটন আছে, তাই নিউট্রনও 6টা আছে। তাহলে 6 নিউট্রনস প্লাস 6 প্রোটনস। তাহলে ইলেকট্রন কয়টা আছে? আমি বলেছিলাম পরমাণুটা চার্জ নিরপেক্ষ, আর প্রোটনের চার্জ হলো ইলেকট্রনের ঠিক সমান ও বিপরীত, অর্থাৎ ধনাত্মক। এবং ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, তো এই নিরপেক্ষ পরমাণুতে প্রোটন 6টা আছে, তাহলে ইলেকট্রনও আছে 6টা। তো আমি আঁকছি 6টা নিউট্রন। তাহলে এটা হলো নিউক্লিয়াস এখানে। এখন যদি আমরা ইলেকট্রন আঁকি, আমি এখানেও আঁকতে পারি, কিন্তু একটু ভালো করে দেখাচ্ছি আমি। এখানে 6টা ইলেকট্রন আবর্তন করছে, 6টা ইলেকট্রন। তো এই 6টা আবর্তন করছে এমনভাবে যা ব্যাখ্যা করতে সেই সম্ভাব্যতা ফাংশনের প্রয়োজন পড়ে। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে পরমাণুর প্রায় সম্পূর্ণ ভর এইটুকু জায়গাতেই কেন্দ্রীভূত। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে যখন পরমাণুর পারমাণবিক ভর নিয়ে কাজ করা হয়, তখন ইলেকট্রনের ভরকে উপেক্ষা করা হয়। কিন্তু কেন উপেক্ষা করা হয়? কারণ হচ্ছে একটা প্রোটনের ভর, লিখছি আমি, একটা প্রোটনের ভর সমান হচ্ছে
1836টা ইলেকট্রনের ভর। এজন্যই যে কোনো সাধারণ হিসেবের ক্ষেত্রে যখন পরমাণুর ভর ব্যবহার করা হয় তখন ইলেকট্রনের ভর বাদ দেয়া হয়। আর এই কারণেই শুধু নিউক্লিয়াসের ভরকেই আসলে পরমাণুর ভর হিসেবে ধরা হয়। তো এখন যদি আপনি পর্যায় সারণী দেখেন তাহলে হয়তো প্রশ্ন করবেন যে ঠিক আছে, বুঝলাম এগুলো পারমাণবিক সংখ্যা। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এতে প্রোটন 8টা। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, অর্থাৎ 14টা প্রোটন। কিন্তু এই সংখ্যাটা কি? যেমন কার্বনের নিচে লেখা আছে 12.0107, এটা হচ্ছে কার্বনের পারমাণবিক ওজন। লিখছি আমি, অ্যাটমিক ওয়েট অফ কার্বন। আর এর মান হচ্ছে 12.0107। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কার্বনের 6টা প্রোটন আছে, তাহলে বাকি 6.0107টা কি নিউট্রনের ওজন? নিউট্রন কি এভাবে ভগ্নাংশে থাকে নাকি? উত্তর হচ্ছে না। আসলে প্রকৃতিতে যত ধরনের কার্বন পাওয়া যায় তাদের সবার নিউট্রন সংখ্যার গড় বের করে হিসাবটা করা হয়। তো বিভিন্ন ধরনের কার্বনে যে কয়টা করে নিউট্রন পাওয়া যায় এটা হচ্ছে তারই গড়। আর কার্বনের দুটো প্রধান রূপ যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় তাদের একটা হচ্ছে কার্বন 12। তো সেই কার্বন 12টা লেখা হয় এভাবে, লিখছি আমি, এভাবে লেখা হয়, অর্থাৎ এর 6টা প্রোটন 6টা নিউট্রন আছে। কার্বনের আরেকটা আইসোটোপ হচ্ছে কার্বন 14। আইসোটোপ হচ্ছে আলাদা আলাদা নিউট্রন সংখ্যা বিশিষ্ট একই মৌল। কার্বনের আরেকটা আইসোটোপ হলো কার্বন 14, যা অনেক দুষ্প্রাপ্য। জানি না মহাবিশ্বে কতটুকু আছে, কিন্তু পৃথিবীতে এটা খুবই দুষ্প্রাপ্য। তো এখন যদি এদের গড় হিসেব করেন আপনি, সাধারণ গড় নয়, তাহলে অ্যাটমিক ওয়েট আসবে 13, অর্থাৎ কার্বন 13। কিন্তু এই কার্বনটা, এই কার্বন 12 পৃথিবীতে প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু আরেকটা যেটা আছে কার্বন 14 খুবই কম পাওয়া যায়। তাই যদি সমস্ত কার্বন নিয়ে গড় করেন তাহলে গড় আসবে এটা। অর্থাৎ কোথাও যদি আপনি কার্বন পান তবে এর গড়ে পারমাণবিক ওজন হবে 12.0107। তো আইসোটোপের ধারণাটা কিন্তু বেশ মজার। যদি নিউট্রন সংখ্যা বদলে যায়, মনে রাখবেন মৌলটা কিন্তু বদলাবে না, কেবল একই মৌলের আরেকটা আলাদা আইসোটোপ বা ধরন আপনি পাবেন। তো কার্বনের এই দুটো রূপের প্রত্যেকেই আইসোটোপ। এখন ভিডিওটা শেষ করার আগে আমার মতে যেটা পরমাণুর সবচেয়ে প্রয়োজনীয় আর দার্শনিকভাবেও সবচেয়ে আকর্ষণীয় সে বিষয়টা বলবো, আর সেটা হচ্ছে আপেক্ষিক আকার। আমরা জানি যে ইলেকট্রন পরমাণুর খুবই ক্ষুদ্র একটা ভর ধারণ করে। একটা পরমাণুর ভরের প্রায় 2000 ভাগের 1 ভাগ মাত্র, কিন্তু এদেরকেই কণা বা তরঙ্গ হিসেবে ব্যাখ্যা দেওয়াটা সবচেয়ে কঠিন, কারণ এরা ঠিক কোথায় আছে বা কত দ্রুত নড়ছে তা সহজে প্রকাশ করা যায় না। পুরোটাই আসলে সম্ভাব্যতা ফাংশনের উপর নির্ভরশীল। তো পরমাণুর বেশিরভাগ অংশই থাকে নিউক্লিয়াসের ভেতরে। এখানে মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি একটা সাধারণ পরমাণুর দিকে তাকান, ধরুন এই হচ্ছে সেই পরমাণু, হয়তো দুটো পরমাণু এভাবে বন্ধনে যুক্ত। এখন যদি প্রশ্ন আসে যে এদের মাঝে কতটুকু প্রকৃত বস্তু, এখানে বস্তু কথাটার মানে কিন্তু একটু অন্যরকম, কারণ আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলছি, আর নিউক্লিয়াসেই সব ভর আর সব কিছু জড়ো হয়ে থাকে। এটা আসলে পরমাণুর মোট আয়তনের অত্যন্ত ক্ষুদ্র ভগ্নাংশের সমান। আপনারা জানেন যে পরমাণুর আয়তন জিনিসটা আসলে নির্দিষ্ট নয়, কারণ ইলেকট্রন যে কোনোখানে থাকতে পারে। যদি আপনি পরমাণুর আয়তন বলতে এমন জায়গাগুলোকে ভাবেন যেটুকু জুড়ে ইলেকট্রন পাবার সম্ভাবনা 90%, তাহলে নিউক্লিয়াস, যেভাবে আমি ভাবছি যে নিউক্লিয়াসের আয়তন হবে পরমাণুর আয়তনের 1000 ভাগের 1 ভাগ। তো যখন কোনো কিছুর দিকে আপনি তাকান, আপনার হাত কিংবা দেয়াল অথবা কম্পিউটার, এদের 99.99%ই হলো ফাঁকা জায়গা, কিছুই কিন্তু নেই সেখানে, কেবল ভ্যাকিউম বা শূন্যস্থান। তো যদি আপনি কোনো অতি ক্ষুদ্র কণা সেগুলোর দিকে ছুঁড়ে মারেন, তবে এদের বেশিরভাগই এগুলো সোজা ভেদ করে চলে যাবে। তো বুঝতেই পারছেন এটা আমাদের বাস্তবের জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করছে। তাহলে আছেটা কি সেখানে? বুঝতেই পারছেন এটা কিন্তু সত্য, এটা কেবল থিওরি না, এটা ফ্যাক্ট। আপনি যদি বিল্ডিং ব্লকগুলোকে পারমাণবিক স্তরে নিয়ে যান, তাহলে তখন সেই বস্তুটার বেশিরভাগ জায়গায় হবে শূন্য। আপনি তা সোজা ভেদ করে চলে যেতে পারবেন যদি আপনি ততটা ক্ষুদ্র হতে পারেন। এই হিলিয়াম পরমাণুর ছবিটায় নিউক্লিয়াসের ব্যাস হলো
1 ফেমটোমিটার। 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার। তো এটা হলো হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের ব্যাস 1 ফেমটোমিটার। আর পরমাণুটা হলো 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 100,000 ফেমটোমিটার, 1,00,000 ফেমটোমিটার। একটু ভেবে দেখুন, 1 অ্যাংস্ট্রম হচ্ছে 1 × 10⁻⁻10 মিটার। আর হিলিয়ামের নিউক্লিয়াস তার চেয়েও ক্ষুদ্র, অর্থাৎ 1 অ্যাংস্ট্রমের 1,00,000 ভাগের 1 ভাগ। আবার যদি আপনি তরল হিলিয়াম দেখেন, যদিও তা প্রচণ্ড ঠান্ডায় রাখা লাগবে, সেক্ষেত্রে দেখবেন যে তার বেশিরভাগই শূন্যস্থান। যদি একটা লোহার দণ্ডের দিকে তাকান, তবে এর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। আমি কিন্তু নিউক্লিয়াসের ভেতরে যে ফাঁকা জায়গাটার কথা সেটা বলছি না, হয়তো ভবিষ্যতে এ নিয়ে আলোচনা করব। কিন্তু এই জিনিসটা আমাকে অবাক করে দেয় যে যেসব জিনিস আমরা দেখি তার কিছুই কিন্তু নিরেট নয়, তাদের সম্পূর্ণই প্রায় ফাঁকা, কিন্তু তারা নিরেট দেখায় তাদের ওপর আলোর প্রতিফলন বা বলের প্রতিক্রিয়ার ফলে, যেটা আমরা অনুভব করি তার জন্য। কিন্তু আসলে ধরতে পারার মতো কিছুই নেই, এই জায়গার বেশিরভাগই ফাঁকা। তো যাই হোক, এই ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।